নমস্কার। আজকের আলোচনা আমরা একটু গভীরে যাব স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে। আমাদের কাছে বেশ কিছু ডেটা আছে, তো ওগুলো বিশ্লেষণ করে এর ভালো মন্দ দুটো দিকই বোঝার চেষ্টা করব। একদম। আমাদের মূল লক্ষ্য এটাই থাকবে যে এই ফান্ডগুলোর আসল পটেনশিয়াল আর ঝুঁকিগুলো সেগুলো পরিষ্কার করে তুলে ধরা, যাতে একটা ব্যালেন্সড ভিউ পাওয়া যায়। হ্যাঁ, কারণ এই স্মল ক্যাপ নিয়ে তো আজকাল খুব আলোচনা হচ্ছে। একদিকে যেমন হাই রিটার্নের কথা শোনা যায়, তেমনই আবার ঝুঁকিরও কথা আছে। তো ব্যাপারটা ঠিক কি, চলুন একটু গভীরে ঢোকা থাক। অবশ্যই। প্রথমেই তাহলে বলি, এই স্মল ক্যাপ ফান্ড জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, শেয়ার বাজারে যে কোম্পানিগুলো একদম তালিকার নিচের দিকে থাকে, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যদি র্যাঙ্ক করা হয়, তাহলে ২৫০ নম্বরের পরে যারা আসে সেই কোম্পানিগুলোতেই এরা মূলত বিনিয়োগ করে। সেবির নিয়ম অনুযায়ী এটাই সংজ্ঞা। ও আচ্ছা, ২৫০ র্যাঙ্কের নিচে। তার মানে তো সত্যি বেশ ছোট কোম্পানি এগুলো। এদের প্রধান আকর্ষণ কি তাহলে? ওই গ্রোথ পোটেনশিয়াল, মানে বেড়ে ওঠার সম্ভাবনা? ঠিক ধরেছেন। এই ছোট কোম্পানিগুলোর কিন্তু অনেকটা বড় হওয়ার সুযোগ থাকে। তাই লম্বা মেয়াদে লং টার্মে বেশ ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এদের শেয়ারের দাম খুব দ্রুত ওঠানামা করে, ভলিটিলিটি অনেক বেশি। হুম। এই ভলেটিলিটি বা অস্থিরতা, এটা তো একটা বড় ব্যাপার। একদিন হয়তো দেখলেন অনেকটা লাভ, পরদিনই হয়তো অনেকটা লোকসান। এই ঝাঁকুনিটা সহ্য করার মানসিকতা থাকা দরকার, তাই না? একদম, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই যে বললেন লম্বা মেয়াদে ভালো রিটার্ন, এর কি কোনো উদাহরণ দেওয়া যায়? বাস্তবে কেমন রিটার্ন দেখা গেছে? হ্যাঁ, সেটা জানতে পারলে ভালো হয়। নিশ্চয়ই। যেমন ধরুন, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড বলে একটা ফান্ড আছে। এর গত ৫ বছরের গড় বার্ষিক রিটার্ন সিএজিআর আর কি, সেটা প্রায় ৪৫% কাছাকাছি। ৪৫%? এটা তো সাংঘাতিক রিটার্ন। হ্যাঁ, খুবই আকর্ষণীয়। তবে আবারও বলছি, এটা একটা উদাহরণ মাত্র। সব ফান্ডে বা সবসময় এমন রিটার্ন আসবে তার কোনো গ্যারেন্টি নেই, আর অতীতের পারফরমেন্স দেখে ভবিষ্যতে একই হবে এটা ভাবাটাও ভুল। ঠিক। তাছাড়া এখনকার বাজারের কিছু পরিস্থিতি, যেমন ধরুন রিজার্ভ ব্যাংক হয়তো ইন্টারেস্ট রেট কমাবে, বা ওই যে চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে, এগুলো কি স্মল ক্যাপের জন্য কোনো সুবিধা করে দিতে পারে? হ্যাঁ, পারে বই কি। ইন্টারেস্ট রেট কমলে তো ব্যবসার খরচ কমে, তাতে ছোট কোম্পানিগুলোর লাভের মার্জিন বাড়তে পারে। আর ওই চায়না প্লাস ওয়ান কৌশলের ফলে অনেক গ্লোবাল কোম্পানি এখন তাদের সাপ্লাই চেইন ডাইভার্সিফাই করছে। ভারতের ছোট আর মাঝারি কোম্পানিগুলোর জন্য এটা কিন্তু নতুন ব্যবসার সুযোগ খুলে দিতে পারে। আচ্ছা। আর একটা জিনিস হলো, এই ছোট কোম্পানিগুলোর মধ্যে অনেক সময় বেশ ভালো স্টক, আন্ডার ভ্যালিউড আর কি, তুলনামূলক সস্তায় খুঁজে পাওয়া যায়, যেটা হয়তো বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে পাওয়া কঠিন। বুঝলাম। সম্ভাবনার দিকটা তো বেশ আকর্ষণীয়, কিন্তু ঝুঁকির কথায় যদি আসি, ওই অস্থিরতা ছাড়া আর কি কি বিষয় মাথায় রাখা দরকার? অস্থিরতার কথা তো বললামই। আরেকটা বড় রিস্ক ফ্যাক্টর হলো লিকুইডিটি, তারল্য। লিকুইডিটি মানে? ধরুন, ফান্ড ম্যানেজার যদি হঠাৎ করে অনেক শেয়ার বিক্রি করতে চান, বিশেষ করে যখন মার্কেট ডাউন, তখন হয়তো চট করে ক্রেতা পাওয়া গেল না, বা বিক্রি করতে গেলে দাম অনেক কমে গেল। ছোট কোম্পানির শেয়ারে এই সমস্যাটা বড় কোম্পানিগুলোর চেয়ে বেশি হয়। সেবি রিসেন্টলি এই লিকুইডিটি স্ট্রেস টেস্ট নিয়ে কিছু নিয়মও এনেছে ফান্ড হাউসগুলোর জন্য। ও আচ্ছা, এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর খরচের ব্যাপারটা, এক্সপেন্স রেশিও, ওগুলো কি বেশি থাকে স্মল ক্যাপে? হ্যাঁ, তুলনামূলকভাবে একটু বেশি থাকে। বেশিরভাগ ফান্ডের ক্ষেত্রে এটা মোটামুটি 1.5% থেকে 2.5%-এর মধ্যে ঘোরাফেরা করে। যদিও কিছু কিছু ফান্ড আছে, যেমন ধরুন ক্যানারা রোবেকো বা টাটার কিছু স্মল ক্যাপ ফান্ড, যাদের খরচ বেশ কম, 0.3% থেকে 0.5%-এর আশেপাশে। হুম। এই খরচটা কিন্তু আপনার ফাইনাল রিটার্ন থেকে বাদ যায়, তাই এটাও ভালোভাবে দেখে নেওয়া দরকার। কম এক্সপেন্স রেশিও আপনার হাতে বেশি লাভ থাকবে। তাহলে এত সব ঝুঁকি, খরচ, এগুলো দেখে শুনে যদি কেউ ঠিক করেন যে তিনি বিনিয়োগ করবেন, তাহলে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? শুধু কি টপ পারফর্মিং ফান্ডের নাম দেখে ঝাঁপিয়ে পড়া ঠিক হবে? না, না, একদমই না।
কিছু ফান্ড যেমন আপনি কোয়ান্ট বা বান্ধান স্মল ক্যাপ ফান্ডের কথা বললেন, এরা হয়তো গত কয়েক বছরে 40%-এর বেশি রিটার্ন দিয়েছে। আবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যেটা অনেক পুরনো আর অনেক বড় ফান্ড, মানে এর AUM প্রায় 63,000 কোটি টাকা, সেটা গত 10 বছরে প্রায় 23% মতন CAGR দিয়েছে। বিশাল অ্যাসেট সাইজ। হ্যাঁ, এটা ফান্ডটার স্ট্যাবিলিটি বা বিনিয়োগকারীদের আস্থা বোঝায় কিছুটা। কিন্তু শুধু এই নম্বরগুলো দেখলেই চলবে না, দেখতে হবে ঝুঁকি কতটা নিয়ে এই রিটার্ন এসেছে। এর জন্য শার্প রেশিও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো দেখাটা জরুরি। শার্প রেশিও বোঝায় প্রতি ইউনিট ঝুঁকি নেওয়ার জন্য আপনি কতটা অতিরিক্ত রিটার্ন পাচ্ছেন। তার মানে রিটার্নের পাশাপাশি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেখাটা জরুরি। আর বিনিয়োগের মেয়াদ কতদিনের জন্য ভাবা উচিত? স্মল ক্যাপ মানে কিন্তু লম্বা দৌড়ের ঘোড়া। এখানে শর্ট টার্মে কিছু আশা করা ঠিক না। কমপক্ষে 3 থেকে 5 বছর, আর সত্যি বলতে কি 5 বছরের বেশি সময় ধরে রাখলে তবেই এর আসল সুফলটা পাওয়ার সম্ভাবনা বাড়ে। 5 বছরের বেশি? হ্যাঁ, আর বিনিয়োগ করার সবচেয়ে ভালো উপায় হলো SIP, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করলে বাজারের ওই ওঠানামার ঝুঁকিটা কিছুটা ম্যানেজ করা যায়, মানে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, মানে শুধু স্মল ক্যাপেই সব টাকা না রেখে? একদম ঠিক। নিজের পুরো টাকাটা একটা বাস্কেটে রাখা বুদ্ধিমানের কাজ নয়। পোর্টফোলিওতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ফান্ডের সাথে ব্যালেন্স করে স্মল ক্যাপ রাখা উচিত। আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী এই অ্যালোকেশনটা ঠিক করতে হবে। আর ফান্ড হাউস বা ফান্ড ম্যানেজারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? তাদের ট্র্যাক রেকর্ড দেখা উচিত? অবশ্যই দেখা উচিত। ফান্ড হাউসের রেপুটেশন, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা, তার ইনভেস্টমেন্ট ফিলসফি, তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করছেন কিনা, এগুলো দেখা খুব জরুরি। তাহলে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত? প্রথমত, শুধু অতীতের আকাশছোঁয়া রিটার্ন দেখে বিনিয়োগ করা উচিত না। দ্বিতীয়ত, মার্কেটে খুব বেশি হইচই হচ্ছে দেখে বা সবাই কিনছে বলে হুজুগে পড়ে হঠাৎ করে অনেক টাকা ঢেলে দেওয়াটা ঠিক না। আর তৃতীয়ত, মার্কেট একটু পড়লেই প্যানিক করে সব বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু লং টার্মে ক্ষতির কারণ হতে পারে। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, স্মল ক্যাপ ফান্ডে যেমন দারুণ রিটার্নের সম্ভাবনা আছে, তেমনি ঝুঁকিও কিন্তু যথেষ্ট। এখানে ধৈর্য ধরা আর একটা সঠিক প্ল্যানিং থাকাটা খুব দরকারি। একদম তাই। বিনিয়োগ করার আগে সবসময় নিজের রিস্ক প্রোফাইল, মানে আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল গোল কি, আর কতদিনের জন্য বিনিয়োগ করছেন, এই বিষয়গুলো খুব ভালো করে ভেবে নেওয়ার উচিত। দরকার হলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, বুঝে শুনে। সবশেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন মনে আসছে। আমরা তো লজিক্যালি বুঝলাম যে লম্বা সময় ধরে রাখলে স্মল ক্যাপে ভালো রিটার্ন আসতে পারে, কিন্তু এই যে রোজকার বাজারের ওঠানামা, এই রোলার কোস্টার রাইড, এটা জেনেও কোন মানসিক বা ইমোশনাল ফ্যাক্টরগুলো আমাদের ওই লম্বা সময় অপেক্ষা করতে বাধা দেয়, এটা কিন্তু ভেবে দেখার মতন একটা বিষয়।